হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যারাথন ক্লাস। বাংলা পেডাগোগির ম্যারাথনের পার্ট 1টা তোমাদের আমি বেশ কিছুদিন আগে প্রোভাইড করে দিয়েছি। তো পার্ট 2টা মানে যেটা লাস্ট পার্টটা সেটা তোমাদের বাকি ছিল। তো আজকে তোমাদের সেই ম্যারাথন ক্লাসটা আমি কভার করিয়ে দেবো। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। তো আজকে আমি তোমাদের চ্যাপ্টার 6 থেকে শুরু করব। তোমাদের পার্ট 1টা 1 থেকে 5 অবধি আমি তোমাদের কভার করে দিয়েছি। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 কভার করানো হয়ে গেছে। তো আজকে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8টা বাকি আছে। তো সেটা আমি তোমাদের কভার করিয়ে দেবো, তাহলেই তোমাদের পুরো একটা কমপ্লিট তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবে। মোটামুটি এইটা করলেই তোমাদের কিন্তু আর পরীক্ষায় কিছু আর করার দরকার লাগবে না। চলো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। আজকে যে আমাদের চ্যাপ্টার সেটা হচ্ছে ভাষার দক্ষতা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ল্যাঙ্গুয়েজ স্কিল বলে থাকি, তাই তো? দেখো, ভাষা কি? ভাষা কি আমাদের যোগাযোগের মাধ্যম। ভাষা ছাড়া কি আমরা যোগাযোগ করতে পারি? আমরা একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারি? কখনোই করতে পারি না। দক্ষতা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, স্কিল বলে থাকি, মানে কোনো কিছু কাজ করার জন্য তার সামর্থ্য অর্জন করা, সেটাকেই আমরা কি বলে থাকি, স্কিল বলে থাকি। তাহলে এটাকে আমরা কি বলি, ল্যাঙ্গুয়েজ স্কিল বা ভাষার দক্ষতা। ওকে, তো এই ভাষার দক্ষতা মোটামুটি ভাবে আমরা বলতে পারি 4 প্রকারের স্কিল আমরা দেখতে পাই। সেটা হলো শ্রবণ, কথন, পঠন এবং লিখন, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে এই স্কিলগুলো কিভাবে শেখানো হয়। এটা ইন্টিগ্রাল ওয়েতে শেখানো হয়, সমন্বয়ভাবে শেখানো হয়। এমনটা নয় যে প্রথম বছর শ্রবণ শেখানো হলো, তারপরের বছর কথন শেখানো হলো, তারপরের বছর পঠন শেখানো হবে, তারপরের বছর বাচ্চাকে লিখন শেখানো হবে, এরকমটা কিন্তু নয়। যেটা শেখানো হবে সমস্তটাই কিন্তু একসঙ্গে শেখানো হবে। শ্রবণ, কথন, পঠন, লিখন কিন্তু 4টা একসঙ্গে চলবে। ওকে, তো মোটামুটি ভাবে আমাদের এই যে ভাষার দক্ষতা সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। দুভাগে কি কি না, একটা হচ্ছে গ্রহণধর্মী, যেটাকে আমরা কি বলি, রিসিপটিভ স্কিল বলে থাকি, আর প্রকাশধর্মী, যেটাকে আমরা এক্সপ্রেসিভ স্কিল বলে থাকি। রিসিভ মানে কি? রিসিভ মানে হলো গ্রহণ করা। যেমন ধরো, আমি রেডিও থেকে বা টিভি থেকে কোনো কিছু একটা শুনছি, বা আমি কোনো একটা ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের বই বা কোনো শরৎচন্দ্রের বই বা কোনো নিউজ পেপার থেকে আমি কোনো কিছু একটা পড়ছি, পড়ে যে ব্যক্তি বা যিনি আর্টিকেলটা লিখেছেন তার যে মনের ভাবটা সেটা আমি গ্রহণ করছি। বা রেডিওতে বা টিভিতে কোনো ধরো একটা সিনেমা হচ্ছে বা কোনো একটা গল্প হয়তো হচ্ছে, তো সেখান থেকেও আমি কিন্তু সারমর্ম গ্রহণ করছি, শুনছি, আমি কিছু গ্রহণ করছি। তাহলে গ্রহণ ধর্মী মানে কি, হয় শ্রবণের মাধ্যমে বা পঠনের মাধ্যমে আমরা যখন অন্যদের মনের ভাবটা গ্রহণ করে থাকি, সেটাকেই আমরা কি বলছি, গ্রহণ ধর্মী দক্ষতা বলে থাকি, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, রিসিপটিভ স্কিল বলে থাকি। রিসিভ কিসের মাধ্যমে হয়ে থাকে? শ্রবণের মাধ্যমে হয়ে থাকে, আর পঠনের মাধ্যমে হয়ে থাকে, কোনো একটা বই পড়ার মাধ্যমে হয়ে থাকে। তারপরে দেখো কি আছে, প্রকাশধর্মী। প্রকাশ মানে কি, আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি। সেটা হতে পারে কথনের মাধ্যমে, আমি ধরো বলছি, এই মুহূর্তে আমি তোমাদেরকে বলছি, তাহলে আমার বলার মাধ্যমে কি হচ্ছে, আমি আমার মনের ভাবটা তোমাদের কাছে বা কোনো ইনফরমেশন আমি তোমাদের কাছে প্রকাশ করছি। বা আমি লিখে যদি আমি আমার মনের ভাব প্রকাশ করি, সেটাকেও আমরা কিন্তু প্রকাশধর্মী দক্ষতা বলতে পারি। প্রকাশ মানে কি, এক্সপ্রেশন, আমি কোনো কিছু একটা এক্সপ্রেস করছি, ঠিক আছে, আমার অভিব্যক্তি যেটা। তাহলে দেখো, প্রকাশ ধর্মীকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সেটা কি কি হতে পারে, একটা হয় কথন আর একটা হয় লিখন। বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। তাহলে এতটুকু অবধি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে চলো আমরা একে একে ভাষার যে 4টে দক্ষতা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, বেসিক্যালি আমি এখানে সেটুকুই আলোচনা করব। তোমাদের বারবার বলি, এটা তোমাদের ম্যারাথন ক্লাস, তাই যতটুকু দরকার আমি কিন্তু ঠিক সেটুকুই আলোচনা করব। এক্সট্রা কোনো পয়েন্ট আলোচনা কিন্তু এখানে আমি করব না। তো প্রথমে দেখো, শ্রবণকে প্রকৃতি অনুযায়ী আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একপাক্ষিক শ্রবণ, একটা হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ। একপাক্ষিক মানে কি, ধরো কোনো একটা উৎস থেকে আমি কোনো কিছু একটা শুনছি, ধরো রেডিওতে কিছু বলছে, টেলিভিশন থেকে কিছু বলছে, বা ধরো তুমি বাসে করে যাচ্ছ, বাসে যেতে যেতে তুমি কোথাও একটা হয়তো মাইক্রোফোনে কোনো সভা হচ্ছে সেটা তুমি শুনতে পাচ্ছ, সেটা তুমি শুনতে শুনতে চলে গেলে। বা হয়তো স্টেশনে যেটা তোমাদের অ্যানাউন্সমেন্ট করে, ঠিক আছে, সেই অ্যানাউন্সমেন্টটা তুমি শুনছো, তো সেখানে তোমার কোনো কিন্তু হস্তক্ষেপ করার থাকে না, তুমি জাস্ট উৎস থেকে কোনো আওয়াজ বা কোনো একটা তথ্য, শব্দ কিছু তোমার কানে এসে প্রবেশ করছে, এটাকেই আমরা কিন্তু একপাক্ষিক শ্রবণ বলি। আর দ্বিপাক্ষিক শ্রবণ কি না, যেটা হচ্ছে
বক্তা এবং শ্রোতা। ধরো আমি এই মুহূর্তে বক্তা আর তোমরা ধরো আমার সামনে হয়তো এখন এই মুহূর্তে ধরো যেটা তোমাদের অনলাইনে যখন আমি টিচ মিটে ক্লাস করাই বা তোমাদের গুগল মিটে যখন ক্লাস হয়, তো সেক্ষেত্রে কি হয়, আমি বক্তা আর তোমরা শ্রোতা, কিন্তু তোমরাও তোমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারো। তোমরা বলতে পারো যে ম্যাডাম এই জায়গাটা বুঝতে পারলাম না, এটা আরেকবার বলে দিন। তো সেক্ষেত্রে তোমরাও নিজেদের মনের ভাব প্রকাশ করছো এবং আমিও নিজের মনের ভাবটা তোমাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ কি আমাদের তথ্যের আদান প্রদান হচ্ছে, আমাদের ভাবের আদান প্রদান হচ্ছে, বক্তা এবং শ্রোতা উভয়ে প্রাধান্য পাচ্ছে। তো সেটাকেই আমরা কি বলে থাকি, দ্বিপাক্ষিক শ্রবণ বলে থাকি, যেটা বেসিক্যালি কি হয়, যোগাযোগের ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, দেখো এরপরে আমরা শ্রবণের কৌশল সম্পর্কে জানবো। শ্রবণের কৌশলকেও আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ তোমাদের আমি ইংলিশ পেডাগোগিতে পড়িয়ে দিয়েছি, তো বাংলাতেও তোমাদের সেম জিনিস তো আছে, বাংলাতেও বাংলা পেডাগোগিতেও তোমাদের যা সিলেবাস, ইংলিশ পেডাগোগিতেও তোমাদের সেম সিলেবাস। ওকে, চলো, তথ্য আহরণ মানে কি, ধরো কোনো একটা নিউজ পেপার থেকে বা কোনো একটা গল্প থেকে তোমরা শুধু তার জিসটা নিয়ে নিচ্ছ, মানে তার যে সারমর্ম সেটা তোমরা গ্রহণ করে নিচ্ছ, এটাকেই আমরা কি বলছি, মানে বেসিক্যালি একটা তথ্য আহরণ করছো। তো এটাকেই আমরা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ বলি। আর বটম আপ অ্যাপ্রোচ মানে কি, তুমি কোনো একটা জিনিস পড়ছো, সেটাকে তুমি শব্দে ভাঙছো, বর্ণে ভাঙছো, তারপর সেখান থেকে তুমি বাক্য গঠন করছো, বাক্য গঠন করে এরকম করে পরপর পরপর স্তরে, মানে একদম নিচ থেকে একদম গ্রাউন্ড লেভেল থেকে তুমি উপরে উঠছো। ঠিক আছে, তাহলে টপ ডাউন মানে কি, টপ তুমি উপরে ছিলে, তুমি ওপর থেকে আস্তে আস্তে নামছো। আর বটম আপ মানে কি, দেখো তোমাদের যখন পড়াশুনো শুরু করা হয়, তাহলে তোমরা ভাবো প্রথমে কোনো একটা গল্প হয়তো তোমাদেরকে সারমর্মটা বলে দিলাম, তাহলে সারমর্মটা বলে দেওয়ার পরে আমি তারপরে গল্পের চরিত্রগুলো বলছি, সেখানে কি কি ব্যাকরণগত টার্ম রয়েছে সেগুলো আলোচনা করছি, তাহলে এটাকে আমরা টপ ডাউন বলবো। কিন্তু বটম আপ মানে কি, একদম ছোট্ট থেকে শুরু করা হচ্ছে, প্রথমে ধরো শব্দ, শব্দের পরে বাক্য, বাক্য থেকে হয়তো আমরা সেন্টেন্স লিখছি, তো এটাকে আমরা কিন্তু বটম আপ, নিচ থেকে ওপরে যাওয়া। ওকে, তো এটাকেই এর শ্রবণের দুটো কৌশল আশা করি তোমরা বুঝতে পেরেছো, তথ্য আহরণ এবং ধারণা গঠন। দেখো এতদূর অবধি তোমাদের কিন্তু মানে যে জেনারেল নলেজের কোয়েশ্চেন আছে। এরপর দেখো এই শ্রবণের গুরুত্ব বলো বা এর সমস্যা সমাধান বা শিক্ষকের কার্যাবলী শ্রেণীকক্ষে কি হতে পারে, এগুলো থেকে তোমাদের পেডাগজিক্যাল প্রশ্ন আসে। দেখো এগুলো তোমরা আমার মনে হয় না খুব বেশি এখানে ডিটেলসে তোমাদের পড়ানোর দরকার আছে, তবু একটু ছোট্ট ছোট্ট করে তোমাদের বলে দিই। দেখো ক্লাসরুমে শ্রবণের গুরুত্ব তো প্রচুর, তাই না? একটা শিশু যদি ক্লাসরুমে ঠিকমতো শুনতে না পায়, তার যদি ইনপুট না হয় ঠিক মতো, সে আউটপুট দেবে কি করে? তাই একটা ক্লাসরুমে একটা শিশু ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা এবং শুনতে পেলেই কি হবে, সে ঠিকমতো রেসপন্স দেবে। তাই শিক্ষকের কিন্তু কর্তব্য যে ক্লাসে প্রতিটা বাচ্চা ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা বা কারো শ্রবণ সম্পর্কিত কোনো ত্রুটি আছে কিনা সে সম্পর্কে কিন্তু নজর রাখা। আর সমস্যা বিভিন্ন ধরনের থেকে থাকে, যেমন ধরো এই মুহূর্তে ক্লাস চলছে, তো অনেকের তোমাদের মনে হচ্ছে যে কি ম্যাডাম ব্ল্যাক বোর্ডে পড়াচ্ছেন, আজকালকার দিনে কি কেউ ব্ল্যাক বোর্ডে পড়ায়? এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, ডিজিটাল বোর্ড হয়ে গেছে, স্মার্ট বোর্ড হয়ে গেছে, সেখানে সুন্দর দেখতে লাগে, আলো খুব ভালো থাকে, আমরা ভালোভাবে দেখতে পাই। তাহলে এটা কি, আমি তোমাদের ক্লাসটাকে অ্যাট্রাক্টিং করতে পারছি না, তোমাদের যে ধরনের ইকুইপমেন্টস দরকার আমি সে ধরনের দিতে পারছি না। বা ধরো এরকমটা হতে পারে আমার যে পড়ানোর পদ্ধতি সেটা হয়তো তোমাদের ভালো লাগছে না। আরও হতে পারে ধরো আমার যে ধরো বোর্ডে আমি যেভাবে লিখছি, সেই বোর্ডে হাতের লেখা হয়তো তোমরা বুঝতে পারছো না। তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি হচ্ছে, তোমাদের শ্রবণের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করছে। তো বেসিক্যালি এগুলোকেই আমরা শ্রবণ সমস্যা বলি। এরকম আরও অনেক পয়েন্ট আছে, তো সেগুলো তোমরা বই দেখে দেখে পড়বে এবং পড়ারও দরকার নেই। আমার মনে হয় তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন এখান থেকে দেয়, তাহলে তোমরা কিন্তু ইজিলি প্রশ্নের উত্তর দিতে পারবে। আর সমাধান কিভাবে করবো, এই ধরো আমার ধরো পড়ানোর পদ্ধতি আমি চেঞ্জ করব বা আমি ক্লাসটাকে খুব অ্যাট্রাকটিভ বানানোর চেষ্টা করব, এবং আমি যেভাবে পাঠদান করছি সেই পাঠদানটা যেন সবাই ঠিকমতো শুনতে পায়। তো এইরকম কোনো ইকুইপমেন্টসের আমি ব্যবহার করবো, ধরো ক্লাসরুমে হয়তো মাইক্রোফোন ব্যবহার করছি, যারা একদম লাস্টের দিকে বসে তারা হয়তো আমার কথা শুনতেই পায় না, তো তারা যাতে শুনতে পায়, তো সেই রকম আমি কিন্তু কিছু ব্যবস্থা নিতে পারি, যার জন্য কি হবে, আমার ক্লাসটা কিন্তু ফ্রুটফুল হবে। তো মোটামুটিভাবে এটাই সমস্যা সমাধান। আর শিক্ষকের কার্যাবলী অবশ্যই এটা তো প্রায়োরিটি পায়, একজন শিক্ষককে মেরুদণ্ড বলা হয়, তো তিনি সবসময় চেক করবেন কোন বাচ্চারা শুনতে পাচ্ছে, কোন বাচ্চারা শুনতে পাচ্ছে না, কারো ত্রুটি আছে কিনা। তো বেসিক্যালি এখান থেকে
সেরকম তোমাদের পেডাগজিক্যাল প্রশ্ন আসে, থিওরিটিক্যাল প্রশ্ন আসে না। তো মোটামুটিভাবে আশা করি তোমাদের এতদূর অবধি ক্লিয়ার হয়েছে। চলো এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কথন। দেখো শ্রবণ থেকে, যেটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় বলি, সেটা হচ্ছে তোমাদের শ্রবণ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, কথন থেকে কিন্তু সেরকম প্রশ্ন আসে না। কথনে দেখবে তোমাদের মানে একদম ডিটেলস টাইপের প্রশ্ন আসে না, এখান থেকে পেডাগজিক্যাল প্রশ্ন হয়তো আসতে পারে। তার সঙ্গে তোমরা কিন্তু পঠনটা ভালো করে পড়বে, শ্রবণ, পঠন আর লিখন, এটা থেকেই কিন্তু তোমাদের ভালো প্রশ্ন আসে, কথন থেকে সেভাবে কিন্তু ভালো প্রশ্ন আসে না। চলো তাহলে আমাদের লিসেনিং আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোথাও কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ম্যাডাম আমি এই পার্টটা বুঝতে পারলাম না, আরেকবার বুঝিয়ে দিন। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ছোট্ট করে, যেহেতু আর মাত্র কয়েকদিনই রয়েছে, তো আমি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে। ওকে চলো এবারে আমরা কথনটা নিয়ে ডিসকাশন করব। দেখো কথা বলতে পারা একটা শিশুর জীবনের কিন্তু স্বাভাবিক ঘটনা আমরা বলতে থাকি। একটা শিশুর মধ্যে কৌতূহল জন্মায়, সেই কৌতূহলগুলো সে মেটায় কিভাবে, সে পরিবার পরিজনদের কাছে বা তার স্কুলে বা তার শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, এবং এটার জন্য কি দরকার, তাদের কথনের দরকার। যত তারা কথা বলতে পারবে, স্বাভাবিকভাবে কথা বলবে, তত তাদের কৌতূহল তারা মেটাতে পারবে, নিজেদের যে মনের ভাবটা তারা প্রকাশ করবে। তো বেসিক্যালি যেটা তোমাদের বললাম, এখান থেকে কিন্তু সেরকম তোমাদের প্রশ্ন সেভাবে পরীক্ষায় দেয় না। যেটা তোমাদের পেডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কথন দক্ষতার প্রয়োজনীয়তা কি, কথন দক্ষতা কিভাবে বাড়ানো যায়, আর কথনের শিক্ষকের কার্যাবলী। চলো এর ছোট্ট ছোট্ট করে আমি একটু আলোচনা করে দিই দু একটা লাইনে, যেহেতু বললাম খুব বেশি প্রশ্ন আসে না। প্রথমেই বলি কথন দক্ষতার প্রয়োজনীয়তা কি। দেখো কথা বলা তো দরকার, তাই না? কথা কি, যোগাযোগের মাধ্যমটাই ভাষা, এবং যোগাযোগ কিভাবে সম্ভব হয়, যতক্ষণ না একটা শিশু কথা বলতে পারছে ততক্ষণ আমরা যোগাযোগ করতে পারবো না, তাদের মনের ভাবটা আমরা বুঝতে পারবো না। তার মনে হয়তো কোনো প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটা যতক্ষণ না আমরা মেটাতে পারছি ততক্ষণ তাদের কৌতূহলটা কিন্তু সেরকম ভাবে রয়ে যাবে। তাই কথা বলানো একটা শিশুকে দিয়ে খুব দরকার। যেমন তোমাদের আগেও আমি বলেছি যে শ্রবণ ভালো হলেই কিন্তু কথন ভালো হবে। তাই কথন দক্ষতা বিকাশের জন্য আমাদের কিন্তু শ্রবণটা খুব ভালো হওয়া দরকার। দেখো এরপরে আছে কথন দক্ষতা বাড়ানোর উপায়। কথন দক্ষতা কিভাবে বাড়ানো যাবে না, একটা শিশুকে যেমনটা তোমাদের বললাম যে আমাদের কি কি দুটো কান দেওয়া হয়েছে আর মুখ কিন্তু একটাই দেওয়া হয়েছে, যাতে করে কি আমরা বেশি শুনতে পাই, দ্বিগুণ শুনি আমরা। তাই কথন দক্ষতা বাড়ানোর সব থেকে ভালো উপায় কি না, একটা শিশুকে ভালো করে তাকে ভালো শ্রোতা হতে হবে। তারপরে কি তার নিজের বক্তব্যটাকে সেটাকে স্পষ্টভাবে রিপ্রেজেন্ট করার তাকে সুযোগ দিতে হবে, তাকে চোখে চোখ রেখে কথা বলতে দিতে হবে, তার সঙ্গে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন আলোচনা সভায় তাকে কিন্তু পার্টিসিপেট করাতে হবে। কারোর মধ্যে যদি একটু মানে লাজুক ভাব থাকে, সেই লাজুক ভাবটাও কিন্তু এই কথনের মাধ্যমে দূর হয়ে যাবে। আরও এখানে অনেক ধরনের পয়েন্ট আছে, তোমরা বইয়ে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এগুলো বেসিক্যালি রিডিং পড়লেই তোমাদের হয়ে যাবে, এখান থেকে ডিটেলসে আমার মনে হয় না যাওয়ার দরকার আছে। এবারে কি কথনের শিক্ষকের কার্যাবলী। শিক্ষক অবশ্যই সমস্ত ক্ষেত্রেই একটা পুরো ক্লাসরুম চালানোর জন্য শিক্ষক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন। একজন শিক্ষক কি করবেন না, সবসময় কি সমস্ত শিশু কথা বলছে কিনা, তাদের কোনো ডিসঅর্ডার আছে কিনা সেটা সবসময় দেখবেন, কারো কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা শুনতে প্রবলেম, বা বলতে প্রবলেম, বা লেখার প্রবলেম, বা যে কোনো ধরনের প্রবলেম, তিনি কিন্তু সবসময় সেই জিনিসটাকে খেয়াল রাখবেন। কথনের ক্ষেত্রেও কিন্তু এই যে যোগাযোগ, নিজের তার মনের ভাবটা শোনা, এবং সেটার কোনো ভুল হচ্ছে কিনা, বা সে কোনো উচ্চারণ ভুল করছে কিনা, বা কোনো তথ্য ভুল দিচ্ছে কিনা, সেটা তার যতক্ষণ না শুনছেন একজন শিক্ষক, তার বলাটা মানে তার কথনটা যতক্ষণ না শুনছেন শিক্ষক, কি সেই ভুলগুলো শোধরাতে পারবে না। তাই প্রত্যেকটা এখানে একজন শিক্ষকের এটাই কর্তব্য যে প্রত্যেকটা শিশুকে বলার সুযোগ দিতে হবে, বা বলার জন্য তাদেরকে এনকারেজ করতে হবে। ওকে, তো মোটামুটি ভাবে তোমাদের কথন এখানেই শেষ। কথন থেকে আমার মনে হয় না আর কিছু তোমাদের পড়ার দরকার আছে। চলো এবারে আমরা তোমাদের পঠনে চলে যাব। দেখো পঠন থেকে বেসিক্যালি তোমাদের প্রকার যেগুলো থাকে না, এই যে সরব পাঠ, নীরব পাঠ, ধারণা পাঠ, সাধনা পাঠ, চর্বণা পাঠ, এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে। দেখো পঠন কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কিন্তু আমি আগেই বললাম। পঠন কিনা ভাষার লিখিত রূপটিকে উপলব্ধি করে তার সারমর্ম বুঝতে পারাটাই কিন্তু পঠনের মুখ্য উদ্দেশ্য। এবারে পঠনের আমরা ধাপ সম্পর্কে জানবো। দেখো পঠন কিভাবে হয়, পঠনের স্টেজগুলো কি কি আমরা এখানে বলতে পারি। তো শব্দ পরিচিতি, প্রথমে কি ওয়ার্ড রেকগনিশন করতে হয়, ওয়ার্ডকে চিনতে হয়।
তারপরে কি শব্দের ব্যাখ্যা, যে শব্দগুলো আমরা জানলাম, সেই শব্দগুলো আমরা শিখলাম, সেই শব্দগুলো কি ব্যাখ্যা করতে হবে। ধরো বিভিন্ন সেন্টেন্স, দেখো এই যে তারপরের স্টেপটাই কি শব্দর মিনিংটা জানার পর আমরা কি করব, বিভিন্ন অংশ থেকে এই যে টুকরো টুকরো শব্দগুলো, দেখো এখানে যেমন অনেক শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে যুক্ত করে করে কি হচ্ছে, বাক্য গঠন করা হচ্ছে। এরপরে কি বাক্য গঠন করার পর সেটাকে আমরা গ্রুপিং করব, বিভিন্ন দল গঠন করব বা সেটাকে আমরা বিভাজন করব, কোনটা কোন জাতীয় সেন্টেন্স সেরকম ভাবে কিন্তু আমরা বিভাজন করব। তারপর কি সেখান থেকে আমরা স্কিমিং করব। স্কিমিং মানে কি আমরা সার বস্তু বুঝে নেব। দেখো স্কিম কি স্ক্যান কি আমি তোমাদের ইংরেজি পেডাগোগিতে পড়িয়ে দিয়েছি, এখানে আমি ডিটেলসে যাচ্ছি না। তো বেসিক্যালি এটাই তোমাদের পঠনের ধাপ। প্রথমে কি হয়, শব্দ পরিচিতি করতে হয়, তারপরে শব্দটার ব্যাখ্যা হয়, তারপরে কি অংশ থেকে বাক্য গঠন হয়, তারপর বিভিন্ন উপদল গঠন করা হয়, তারপর কিন্তু সার বস্তু আমরা বুঝে নিতে পারি। তো মোটামুটি ভাবে এটাই হচ্ছে পঠনের ধাপ। এরপরে চলে আসছি প্রকারভেদ। দেখো আমি কিন্তু এখানে সমস্ত প্রকার একসঙ্গে লিখে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা বলবে যে ম্যাডাম হয়তো বইয়ে লেখা আছে যে প্রকৃতি অনুযায়ী বা গঠন অনুযায়ী বিভিন্ন ভাগ থাকে, তোমাদের কিন্তু এভাবে পরীক্ষায় প্রশ্ন দেবে না যে প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় বা গঠন অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়। তোমাদের বেসিক্যালি এগুলো তুলেই কিন্তু প্রশ্ন দিয়ে দেবে। দেখো সরব পাঠ নীরব পাঠ দুটো একসঙ্গে আলোচনা করব। সরব মানে কি জোরে জোরে আওয়াজ করে যে পাঠ হয়, আর নীরব মানে কি যেখানে কোনো রকম কোনো আওয়াজ থাকে না, আমরা সাইলেন্টলি যেটা করে থাকি, এটাকে কি বলা হয়, লাউড রিডিং বলা হয়। এটাকে কি বলা হয়, সাইলেন্ট রিডিং বলা হয়। লাউড মানে কি খুব জোরে জোরে। ধরো একদম যে প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আমরা কি হয় বেশি প্রেফার করি, একজন টিচারও বেশি প্রেফার করেন সরব পাঠটা, কিন্তু যখন আপার প্রাইমারি বা সেকেন্ডারির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু নীরব পাঠটা বেশি গুরুত্ব পায়। সরব পাঠ কি হয় না, একটা শিশু যখন জোরে জোরে পড়ে এর উপযোগিতা, এর সুবিধা অসুবিধা এগুলো দেখবে বইয়ে আছে, তোমরা করে নেবে। আমি মোটামুটি একটা জিস্ট তোমাদেরকে বলছি। সরব পাঠে কি হয়, একটা শিশুর উচ্চারণ ত্রুটি দূর হয়। যদি কোনো রকম কোনো ভুল উচ্চারণ সে করে থাকে তাহলে কিন্তু তার উচ্চারণটা দূর করা যায়, যেটা কিন্তু নীরব পাঠে হয় না। নীরব পাঠে কি হয়, কেউ যদি কোনো ভুল উচ্চারণ করেও থাকে সেটা কিন্তু দূর করার কোনো সহজ উপায় নেই, কেননা সেটা তো সাইলেন্ট রিডিং। আর সরব পাঠে কি না, একটা শিশুর মনের ভাবটা আমরা কিন্তু এখানে জানতে পারি, বা সে হয়তো কিছু বলছে, তার হয়তো যে বলাটা, সেই বলাটা আমরা যেহেতু এখানে শুনতে পারি, বা তাকে কিন্তু কারেকশন করে দেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে। নীরব পাঠে যেটা তোমাদের বললাম, কারেকশন করে দেওয়ার কিন্তু কোনো রকম কোনো সুযোগ থাকে না। আর কি সরব পাঠ কি প্রচন্ড সময় সাপেক্ষ হয়, অনেকটা সময় লাগে পাঠ মানে শেষ করতে। নীরব পাঠ কিন্তু সেটা হয় না, এটা কিন্তু কম সময় সাপেক্ষ হয়। তো এইরকম কিছু কিছু পয়েন্ট আছে, তোমরা দেখবে সরব পাঠের কি কি উপযোগিতা থাকে, কি কি অসুবিধা থাকে, সুবিধা থাকে, নীরব পাঠের কি কি সুবিধা অসুবিধা থাকে, এগুলো তোমাদের পরীক্ষায় দিলে আমার মনে হয় তোমরা ইজিলি করতে পারবে। তাই এগুলো বলে আমি আর ক্লাসটাকে দীর্ঘায়িত করছি না, বাকিগুলো আমি তোমাদের শর্টে শর্টে বলেছি। দেখো ধারণা পাঠ, ধারণা পাঠ মানে কি কোনো কিছু একটা বিষয় থেকে একটা ধারণা পাওয়ার জন্য আমরা যে পাঠটা করি সেটাকে আমরা ধারণা পাঠ বলি। চর্বণা পাঠ মানে কি, ধরো কোনো কঠিন কোনো ধরো রচনা বলি বা কোনো কাব্যগ্রন্থ আমরা পড়ছি, সেটাকে কি আমরা ভেঙে ভেঙে, চর্বণা মানে কি চিবিয়ে চিবিয়ে, তাই তো, চেবানো আর কি। তো কোনো জিনিসকে আমরা ভেঙে একদম সেটাকে বিশ্লেষণ করে করে যখন আমরা পড়ি সেটাকে আমরা চর্বণা পাঠ বলি। সাধনা মানে কি কোনো একটা বিষয় থেকে আমরা যখন রসাস্বাদন করি, কোনো একটা কবিতা হয়তো পড়ছি বা গল্প পড়ছি, সেখান থেকে আমরা রস যখন গ্রহণ করছি সেটাকে আমরা কি বলছি, সাধনা পাঠ বলছি। বিস্তৃত পাঠ মানে কি কোনো একটা বিষয়বস্তুকে দু একবার পড়ে সেখান থেকে যখন রসাস্বাদন করছি সেটাকে আমরা কিন্তু বিস্তৃত পাঠ বলছি। অনুপূরক বা সম্পূরক পাঠ কি না, কোনো একটা বিষয়কে জানার জন্য যখন বা কৌতূহল আমরা মেটানোর জন্য যখন আমরা সমধর্মী কিছু বই পড়ছি, সেটাকে দেখো এটাকে কি বলে, সমধর্মী। এই দুটো কিন্তু বেসিক্যালি একই রকম, তোমরা এখান থেকে কিন্তু সেরকম কোনো পার্থক্য দেখতে পাবে না, ঠিক আছে। প্রথমে সমধর্মীটা বলি। সমধর্মীটা কি বললাম না, কোনো একটা বিষয়কে কৌতূহল মেটানোর জন্য হয়তো একটা বই পড়ে হয়তো হলো না, তো সেখান থেকে আরো কিছু একই ধরনের বই পড়ে যখন কৌতূহল মেটানো হয় সেটাকে আমরা সমধর্মী বলে থাকি, ঠিক আছে। আর অনুপূরকটাও ব্যাপারটা একই রকম, যে আমাদের যখন মানে নলেজটাকে আরো বেশি এক্সপ্যান্ড করার জন্য আমরা বই পড়ে থাকি, সেই সম্পর্কিত যখন বই পড়ে থাকি সেটাকেই আমরা কিন্তু অনুপূরক বা সম্পূরক পাঠ বলে থাকি। তো মোটামুটি তোমাদের এই হচ্ছে প্রকারভেদ। এবারে দেখো আদর্শ পাঠের বৈশিষ্ট্য আছে, কিভাবে আমরা পড়বো। দেখো প্রথমেই হবে নির্ভুল। একটা তোমরা বই পড়ছো বা কোনো চ্যাপ্টার পড়ছো সেটা যেন নির্ভুলভাবে হয়।
কোথায় কমা রয়েছে, কোথায় পূর্ণচ্ছেদ রয়েছে সেটা দেখে দেখে পড়া। সো এটাকে আমরা নির্ভুলতা বলছি। গতি দেখো একটা পেসে চলবে, এমনটা নয় যে প্রথম অংশটা খুব স্পিডে আমরা পড়ে দিলাম, সেকেন্ড পার্টটা আমরা খুব স্লো মোশনে পড়লাম, এরকমটা নয়। যেটাই পড়বো আমরা কিন্তু একদম সেম পেসে থাকবে। তারপরে উপলব্ধি, আমরা কোনো একটা কবিতার বা কোনো একটা গল্প আমরা পড়ছি, তো সেই গল্প থেকে আমরা যেন বুঝতে পারি যে লেখক কি বলেছেন, সেটাকে উপলব্ধি করতে পারা, ঠিক আছে। আর অভিব্যক্তি মানে কি, দেখো উপলব্ধি মানে হচ্ছে কম্প্রিহেন্ড মানে বোধগম্যতা, আর অভিব্যক্তি মানে কি এক্সপ্রেশন করা। আমি ধরো কবিতাটা পড়লাম, কবিতাটা পড়ে আমি তার সারমর্ম ব্যাখ্যা করছি, যে কবিতাতে কবি কি বলতে চেয়েছেন বা তার মনের ভাবটা কি, সেটাকেই আমরা কিন্তু অভিব্যক্তি বলে থাকি, এক্সপ্রেশন। তাহলে উপলব্ধি মানে কম্প্রিহেনশন বললাম, আর অভিব্যক্তি মানে এক্সপ্রেশন। তো এটাই হচ্ছে তোমাদের আদর্শ পাঠের বৈশিষ্ট্য। তো এখানেই তোমাদের পঠন কমপ্লিট হলো। আমার মনে হয় না এর বেশি তোমাদের আর কিছু পড়ার দরকার আছে। এবারে দেখো বেসিক জিনিস যেগুলো থাকে, যে পঠনের ক্ষেত্রে সমস্যা কি হয় বা শিক্ষকের গুরুত্ব কি বা সমস্যা সমাধান, এই জিনিসগুলো থাকে, এগুলো তোমরা বইয়ে পড়বে, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। চলো এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিখন। লিখনও কিন্তু তোমাদের মোটামুটি ভাবে লিখনের স্টেজ থেকে তোমাদের ইংলিশ পেডাগোগিতে প্রশ্ন দেয়, বাংলা পেডাগোগিতে সেরকম ভাবে দেয় না। তো আমার মনে হয়েছে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্য। হস্তাক্ষর মানে কি হাতের লেখা, যেভাবে লেখা হবে। দেখো আমি বোর্ডে লিখেছি, আমার হাতের লেখাটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে। তো একজন টিচার যখন বোর্ডে লিখবেন বা কোনো স্টুডেন্ট লিখবেন, সেই লেখাটা যেন কি খুব স্পষ্ট হয়, আর কি সরলতা হয়, কোনো যেন কোনো জটিল ভাব না থাকে, এবং মানে কি এমন কোনো ওয়ার্ড হয়তো ইউজ করলো না, এমন করলো হয়তো সেটা বোধগম্য হলো না একজনের কাছে। তো একজনের উচিত সবসময় কি সে যেন সরলভাবে লেখা হয়, কোনো সিম্পলিসিটি যেন থাকে, আর কি সমতা থাকবে। দেখো দুটো ওয়ার্ডের মধ্যে যেন সেম গ্যাপ থাকে, ঠিক আছে। আর কি ব্যবধান, আচ্ছা সরি, সমতা মানে কি, মানে হ্যান্ডরাইটিং একই রকম থাকবে। সমতা মানে ধরো আমি হয়তো কোথাও একটু বড় বড় লিখলাম, আবার কোথাও একটু ছোট ছোট লিখলাম, কোথাও এক ধরনের মানে হাতের লেখা হলো, আবার কোথাও আরেক ধরনের হাতের লেখা হলো, এরকমটা কিন্তু নয়, সমরূপ থাকবে, একই রূপে লেখা। আর ব্যবধান মানে কি স্পেস, যে দুটো ওয়ার্ডের মধ্যে যেন সেম স্পেস থাকে। আর দ্রুততা মানে কি স্পিডলি, এমন একটা স্পিড থাকবে যেটা কি একদম ইকুয়াল স্পেসে চলবে। কখন হয়তো খুব স্পিডে লিখলাম, কখন হয়তো খুব স্লো মোশনে লিখলাম, এরকমটা কিন্তু নয়, একটা স্পিড যেন মোটামুটি ভাবে বজায় থাকে। আর কি সঠিক দ্রুততা বললাম, আর কি জ্যোতি চিহ্নের প্রয়োগ, কোথায় কমা দিতে হবে, কোথায় পূর্ণচ্ছেদ দিতে হবে, এটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে। দেখো এবারে আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, তোমাদের ইংলিশ পেডাগোগিতেও আমি তোমাদের পড়িয়েছি, সেটা হচ্ছে লিখনের স্তর। তো তোমাদের কি করতে হবে, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে পরপর। লিখনের স্তর কি, দেখো প্রথম স্তর হলো সেটিং গোলস। সেটিং গোলস মানে কি, সরি এখানে বাংলাটা লেখা আমি বলে দিচ্ছি, উদ্দেশ্য নির্ধারণ করা, যে আমরা কি বিষয়ে লিখতে চলেছি সেটা কিন্তু মাইন্ডের মধ্যে আগে সেট করে নেওয়া। ধরো আমি এটা বোর্ডে লিখেছি, আমি তো আগে একটা গোল ছিল যে এটা একটা ম্যারাথন ক্লাস। যদি ম্যারাথন ক্লাস না হতো তাহলে আমি কি করতাম, শুধু শ্রবণ একটা ভিডিওতে পড়াতাম, কথন একটা ভিডিওতে পড়াতাম, লিখন একটা ভিডিওতে পড়াতাম, কিন্তু আমি সেটা করলাম না। আমার উদ্দেশ্য কি, যেহেতু ম্যারাথন ক্লাস, একটা ক্লাসেই আমি তোমাদের পুরো ল্যাঙ্গুয়েজ স্কিলটা শেষ করব। তো এটাই হচ্ছে উদ্দেশ্য। তারপরে ধারণার উপায় মানে আমাদের আইডিয়াটাকে জেনারেট করা, যে আমরা কিভাবে লিখবো সেটা ভেবে নেওয়া, ঠিক আছে। তারপরে তথ্যের বিন্যাস আমরা ভেবে নিলাম, এরপরে কি তথ্যগুলো আমরা পরপর সাজাবো, কোথায় কিভাবে আমরা ইনফরমেশন দেবো। তারপরে কি যথাযথ ভাষা নির্বাচন, কি কি ধরনের ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে পারি, ধরো এই যে আমি লিখেছি কি কি ভাষা আমি ব্যবহার করতে পারি। তারপরে দেখো কি আছে, একটা খসড়া তৈরি করা, একটা লেখার খসড়া তৈরি করা, যে এই তো ওয়ার্ডগুলো নিয়ে নিলাম, ওয়ার্ডগুলো কিভাবে কিভাবে আমি পয়েন্ট দিতে পারি বা কি কিভাবে সাজাতে পারি, সেটা একটা খসড়া তৈরি করা। তারপরে কি সেটাকে লেখা তো হয়ে গেল, তারপরে কি আমি সেটাকে পড়লাম, বা কোথাও কোনো বিষয় হয়তো কোনো লাইন হয়তো আগে যাবে বা কোথাও হয়তো কিছু এডিট করতে হবে, সেটা আমরা কিন্তু দেখে নিলাম। ওকে, অর্থাৎ কি রিডিং অ্যান্ড রিনিউইং। এরপরে কি পরিমার্জনা এবং সম্পাদনা। যদি দেখি কোনো রকম কোনো ভুল না থাকে, সবকিছু পারফেক্ট থাকে, তাহলে আমরা কি করব, সেটাকে সম্পাদনা করব, রিভাইজ করে এডিট করে আমরা কিন্তু সম্পাদনা করে দেবো। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের লিখনের স্তর, যেখানে মোটামুটি 7টা স্তরের কথা বলা আছে। আরেকবার বলে দিচ্ছি, উদ্দেশ্য নির্ধারণ, এটা হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ, সেটিং গোলস, এটা বাংলাটা লেখা হয়নি তোমাদের, আমি লিখে দিচ্ছি। সেটিং গোলস, ধারণা রূপায়ণ, উদ্দেশ্য নির্ধারণ, ধারণা রূপায়ণ, তথ্যের বিন্যাস, যথাযথ ভাষা নির্বাচন, লেখার খসড়া তৈরি, পঠন ও তার পুনর্বিচার, পরিমার্জন ও সম্পাদনা। তো এটাই হচ্ছে মোটামুটি তোমাদের লিখনের স্তর। চাইলে তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা দরকার নেই তোমাদের,
শুনলেই তোমাদের হয়ে যাবে। এই চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার। আশা করি আমি চেষ্টা করেছি তোমাদের যতটা ভালোভাবে বোঝানো যায়, যতটা কম সময়ে তোমাদের বোঝানো যায়, মোটামুটিভাবে এটা পড়লেই তোমাদের হয়ে যাবে আপকামিং টেট পরীক্ষার জন্য। এর বেশি কিন্তু আর কিছু পড়ার দরকার নেই। সো এই চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট। চলো এবারে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। দেখো পরবর্তী চ্যাপ্টার আমাদের চ্যাপ্টার নাম্বার 7, সেটা হচ্ছে শিক্ষণ উপকরণ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, টিএলএম বলে থাকি। এর আগে নাম ছিল এলটিএম, লার্নিং টিচিং মেটেরিয়াল। শিক্ষণ উপকরণ, কিন্তু বর্তমানে এর নাম চেঞ্জ হয়েছে, এটাকে আমরা কি বলি, শিক্ষণ উপকরণ। দেখো শিক্ষণ উপকরণ, তো শিক্ষণ উপকরণ মানে কি, এমন কিছু উপাদান আমরা বলতে পারি যার মাধ্যমে একটা ক্লাসকে, ধরো খুব কঠিন একটা বিষয় পড়ানো হচ্ছে, সেই কঠিন বিষয়কে সহজভাবে একটা শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা যাবে, যাতে কি হবে, ক্লাসটা খুব রিয়েলিস্টিক হবে, তার কাছে ক্লাসটা মোনোটোনাস হবে না, তারা বোরডমে ভুগবে না, তাদের কাছে খুব ক্লাসটা আকর্ষণীয় হয়ে উঠবে। সহজ মানে কঠিন বিষয়কে সহজ করে বোঝানোর জন্য যেসব উপকরণ ক্লাসে একজন শিক্ষক ব্যবহার করতে পারেন, বা ক্লাসের যে আকর্ষণীয়তাকে বজায় রাখার জন্য যে উপকরণগুলো ব্যবহার করতে পারেন, সেগুলোকেই আমরা কি বলে থাকি, শিক্ষণ উপকরণ। এটাকে শুধু আমরা শিক্ষণ উপকরণ বলবো না, এর কিন্তু আরো নাম থাকে, দেখবে ভ্যারাইটিস অফ নেম থাকে, তোমাদের প্রশ্নপত্রে দেখবে কিন্তু বিভিন্ন নামে দেওয়া থাকে। সেই নামগুলো কি কি আমরা জেনে নিই, যাতে তোমরা পরীক্ষায় কিন্তু ইজিলি চিনতে পারো। দেখো এখানে লেখা আছে শিক্ষণ সহায়ক সামগ্রী, শিক্ষামূলক প্রদীপন এবং শিক্ষণ সামগ্রী। তো বেসিক্যালি এই ধরনের নামগুলো দিয়ে কিন্তু এই টিএলএমটাকে আমরা চিনতে পারি। চলো এবারে আমরা শর্টে জানবো, খুব বেশি ডিটেলসে জানবো না, যেমনটা তোমাদেরকে বললাম যে প্রথমে এর কি কি টাইপস হয় সে সম্পর্কে আমরা জানবো। তো বেসিক্যালি টিএলএমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দৃশ্য উপকরণ, যেটা শুধুমাত্র ভিজুয়াল হয়, শ্রাব্য উপকরণ, যেটা কি হয়, অডিও হয়, আর কি দৃশ্য শ্রাব্য মানে কি, যেটা অডিও এবং ভিজুয়াল হয়। তোমাদের ইংরেজি পেডাগজিতে আমি টিএলএম পড়িয়ে দিয়েছি, যারা এখন অবধি দেখোনি অবশ্যই দেখে নিও। চলো প্রথমে আমরা দৃশ্য উপকরণ সম্পর্কে জানবো। দৃশ্য মানে কি, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি। প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক, বা টিচার হয়তো ক্লাসে কোনো মডেল নিয়ে এসছেন, কোনো চার্ট নিয়ে এসছেন, কোনো ছবি হতে পারে। তো এই সব কিছুই কিন্তু দৃশ্য উপকরণে চলে আসে। এরপরে কি শ্রাব্য উপকরণ। শ্রাব্য মানে যেটা আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে, যেমন ধর আমরা বলতে পারি রেডিও বলতে পারি, বা গ্রামোফোন বলতে পারি, এগুলো হচ্ছে শ্রাব্য উপকরণ, অডিও। আর কি দৃশ্য শ্রাব্য, যেখানে আমরা দেখতেও পাচ্ছি, আমরা শুনতেও পাচ্ছি, যেমন মোবাইল, আমরা বলতে পারি কম্পিউটার, ল্যাপটপ, এগুলো কি দৃশ্য শ্রাব্য উপকরণ। তাহলে টাইপস আমরা কত ধরনের পড়লাম, 3 প্রকারের টাইপস পড়লাম, দৃশ্য উপকরণ, শ্রাব্য উপকরণ এবং দৃশ্য শ্রাব্য উপকরণ। ওকে, তো আশা করি এতদূর অবধি ক্লিয়ার হয়েছে। এবারে পরীক্ষায় একটা প্রশ্ন দেয়, তো কেমন দেয়, যে পাঠ্যপুস্তকের উপযোগিতা কি। দেখো পাঠ্যপুস্তকের তো কোনো বিকল্প নেই, একদম প্রথম থেকে শুরু হয়ে এখনো অবধি শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে যেটা প্রথম সারিতেই একবারে রাখা হয়, সেটা হচ্ছে পাঠ্যপুস্তক, যার বিকল্প এখনো আবিষ্কার হয়নি। কিন্তু সবসময় একটা টিচারকে মনে রাখতে হবে যে শুধুমাত্র পাঠ্যপুস্তকটাই কিন্তু একমাত্র উপকরণ নয়। একজন শিক্ষক যখন ক্লাসে যাবেন, তিনি কিন্তু পাঠ্যপুস্তকটাকে যেমন পড়াবেন, তার সঙ্গে সঙ্গে তিনি ওই চ্যাপ্টার রিলেটেড বিভিন্ন মেটেরিয়ালস, বিভিন্ন টিএলএম, বিভিন্ন মডেল চার্ট, যেই চ্যাপ্টারের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, তিনি সেই মেটেরিয়ালসটাই কিন্তু ক্লাসে নিয়ে যাবেন। কেননা মাঝে মাঝে কি হয়, কোনো একটা, এবং এই সম্পর্কে পাঠ্যপুস্তক একটা শিক্ষকের এক্ষেত্রে বিশেষ করে কর্তব্য, যে হয়তো পাঠ্যপুস্তকে মাঝে মাঝে কি হয়, মুদ্রণে কোনো ভুল থাকে। তো একজন শিক্ষক যেই বিষয়টা পড়াবেন, সেই বিষয়ে যেন তার সম্যক একটা জ্ঞান থাকে। কখনো কখনো কি হয়, পাঠ্যপুস্তকে ভুল থাকার জন্য ভুল ইনফরমেশন কিন্তু স্টুডেন্টদের কাছে চলে যেতে পারে। তো পাঠ্যপুস্তককে এটা সবসময় মাথায় রাখতে হবে, পাঠ্যপুস্তক একটা শিক্ষা সহায়ক উপকরণ আমরা বলতে পারি, কিন্তু একমাত্র শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে কিন্তু পাঠ্যপুস্তককে আমরা গণনা করতে পারি না। তো মোটামুটি ভাবে এরকম থেকে পাঠ্যপুস্তক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। আরো আমি ডিটেলসে যাবো, এনসিএফ তোমাদের 2005 আছে, এটা বললাম যখন বলেই দিই,
আচ্ছা, এনসিএফ 2005 কি বলেছে? পাঠ্যপুস্তক কেমন হবে? পাঠ্যপুস্তক হবে একদম শিক্ষার্থীর আগ্রহ সম্মত এবং রুচি সম্মত, সে নিতে পারবে। হয়তো ক্লাস 5-এ এমন একটা চ্যাপ্টার দেওয়া হলো, সেই চ্যাপ্টারটা ক্লাস 10th লেভেলের, এরকমটা কিন্তু নয়। শিক্ষার্থী যে বয়সের জন্য যে মেটেরিয়ালসটা বা যে নোটটা দেওয়া দরকার সেটা যেন সেখানে থাকে। আর কি, শিশু কেন্দ্রিক হবে এবং তার বিকাশের সমস্ত রকম কিন্তু যেন উপাদান সেই পাঠ্যপুস্তকের মধ্যে থাকে। শুধুমাত্র এমনটা না যে কোনো একটা বিশেষ জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হবে, তাকে অ্যাক্টিভিটিসের মাধ্যমে এমন কিছু অ্যাক্টিভিটিস করানো হবে যার যাতে করে কি হবে, ওই শিক্ষার্থীর সৃজনাত্মক কৌশল বা সৃজনাত্মক ক্ষমতা বৃদ্ধি পায়। শুধুমাত্র বুদ্ধিমত্তার দিকে নয়, তার সৃজনাত্মক কৌশল কিন্তু বিকাশ করার চিন্তা করবে। এইরকম কিন্তু কয়েকটা কথা বলে এনসিএফ 2005। এনসিএফ 2005 মানে কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তোমাদের এনসিএফ এর উপর আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি, যারা এখন অবধি দেখোনি অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নিও, কেননা এনসিএফ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে, প্রতি বছর একটা থেকে দুটো করে প্রশ্ন কিন্তু এসে থাকে। এবারে চলো আমরা শিক্ষা কার্যের কিছু উপাদান সম্পর্কে জানবো। উপাদান কি, মোটামুটি 4 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে এই যে উপাদান যেগুলো ছাড়া কি শিক্ষা কার্য সম্পন্ন হতেই পারে না। প্রথম কি, শিক্ষার্থী। কাকে নিয়ে শিক্ষাদান চলবে? একটা শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাদান চলবে। আর কি, এই যে শিক্ষাদান চলবে সেই শিক্ষাদান কে দেবেন? সেই শিক্ষাদান দেবেন অবশ্যই শিক্ষক। এবং শিক্ষক যে শিক্ষাদান করবেন শিক্ষার্থীকে, সেটা কি বিষয়ে দেবেন, সেটা আমরা কোথা থেকে পাবো, সেটা কোথায় থাকবে? সেটা হচ্ছে আমাদের পাঠ্যক্রমে থাকবে। ওকে, তাহলে এটা হলো 3 নম্বর উপাদান। আর 4 নম্বর উপাদান কি, বিদ্যালয়। কোথায় পাঠ্যক্রমটা সুসম্পন্ন হবে, সেটা হচ্ছে বিদ্যালয়। তো শিক্ষা কার্যের মোটামুটি ভাবে 4টে উপাদান সম্পর্কে জানলাম। 1 হচ্ছে শিক্ষার্থী, 2 হলো শিক্ষক, 3 হলো পাঠ্যক্রম এবং 4 হলো বিদ্যালয়। ওকে, এবারে চলো শিক্ষক, আমি তোমাদের শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে এখান থেকে সেরকম কোনো প্রশ্ন আসে না। পাঠ্যক্রম থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে একটা এনসিএফ 2005 অনুযায়ী বা বর্তমানে পাঠ্যক্রম কেমন হবে সে সম্পর্কে দেখো এখানে লেখা আছে, আমি তোমাদের লিখে দিচ্ছি। পাঠ্যক্রম কেমন হবে, রুচি এবং শিক্ষার্থীর শিখন সামর্থ্য অনুযায়ী। আর কি হবে, যেখানে একটা শিশু তার যে নলেজ, সে কি জানা থেকে অজানায় যাবে, নোন টু আননোন, তার যে পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাকে কি নতুন অভিজ্ঞতা দেওয়া হবে। আর কি, তার যে বিষয়টা সেটা কি সহজ থেকে কঠিন যাবে এবং বাস্তবসম্মত হবে। সে যে নলেজটা গেইন করছে ক্লাসরুমে এসে, সেই নলেজটা যেন সে বাস্তবেও অ্যাপ্লিকেশন করতে পারে, এমন কিন্তু ইনফরমেশন বইয়ের মধ্যে থাকবে। তার সঙ্গে কি এটা প্রচন্ড পরিমাণে বৈজ্ঞানিক হবে, সায়েন্টিফিক হবে। যে নলেজটা তাকে দেওয়া হচ্ছে আদৌ তার জীবনে কোথাও কাজে লাগবে কি, এবং তার সঙ্গে কি মনস্তাত্ত্বিক হবে, তার সাইকোলজির সঙ্গে রিলেট করে দেওয়া হবে। এবং অবশ্যই যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, পাঠ্যক্রম কিন্তু শিশু কেন্দ্রিক হবে, চাইল্ড সেন্ট্রিক হবে। এবং যেখানে অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চারা শিখবে, হাতে কলমে শিখবে, কোনো রকম কিন্তু মানে যেখানে এনসিএফ বলে যেটা, যে বিদ্যালয়ের যে ব্যাগের বোঝা বা বইয়ের বোঝা কিন্তু অবশ্যই কমাতে হবে। অনেক বই দিয়ে দিলাম এমনটা নয়, একটা বই বা দুটো বই বা 3টে বই যে ক্লাসে যেমন থাকবে সেই অনুযায়ী, তার বয়স তার যোগ্যতা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে। পাঠ্যক্রম এমনভাবে রচনা করা হবে যাতে তার অনুসন্ধিৎসা, তার কৌতূহল প্রবণতা, তার সৃজনাত্মক ক্ষমতা, তার বিশ্লেষণ করার ক্ষমতা, এই সমস্ত কিন্তু বিকশিত হয়। তো এভাবেই কিন্তু পাঠ্যক্রম রচনা করা হবে। ওকে, তো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। এরপরে দেখো যেটা তোমাদের বর্তমানে যেটা তথ্য প্রযুক্তি, আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা কিন্তু টিএলএম বাট তোমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তো এই আইসিটি বর্তমানে মানে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত, এমনটা নয় যে সমস্ত জায়গায় এটা শুরু হয়েছে, সমস্ত বিদ্যালয়ে কিন্তু এখনো অবধি শুরু করা যায়নি, কিন্তু মোটামুটিভাবে চেষ্টা চলছে যে আইসিটিকে বিদ্যালয়ের কারিকুলামের সঙ্গে কিন্তু যুক্ত করা যায়। তো বেসিক্যালি এখান থেকে সেরকমভাবে প্রশ্ন আসে না। শ্রেণীকক্ষে 3 ভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি, একটা ইনপুট, একটা আউটপুট, একটা আদার্স। দেখো এখান থেকে তোমাদের ইনপুট কি, আউটপুট কি, আদার্স কি, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে না। যেটা আসতে পারে, যদি আসে তোমাদের এখান থেকে এক্সাম্পল চাইতে পারে। চলো আমি এক্সাম্পলগুলো এখানে লিখে দিয়েছি, তোমাদেরকে একে একে আমি বলে দিচ্ছি। যে ইনপুট উৎস, দেখো এই বাংলাগুলো লিখে দিয়েছি, গ্রহণ উৎস, বিকাশ উৎস এবং অন্যান্য উৎস। গ্রহণ উৎস কি না, বেসিক্যালি আমরা বলতে পারি
বিভিন্ন প্রযুক্তিগত ক্যামেরা বলতে পারি, তার সঙ্গে কম্পিউটার বলতে পারি, এবং বিকাশ উৎস কি বিভিন্ন প্রজেক্টর, স্মার্ট বোর্ড এবং অন্যান্য উৎস কি ডিজিটাল রেকর্ডার বলতে পারি, ডিজিটাল ক্যামেরা বলতে পারি এবং অন্যান্য। দেখো এগুলো থেকে তোমাদের বেসিস কিছু জানার দরকার নেই, আমি বলছি এখান থেকে তোমাদের জাস্ট এক্সাম্পলগুলো তোমরা মনে রাখবে, তো তাহলেই হবে। দেখো বর্তমানে আইসিটি যে আমরা ব্যবহার করছি তার তো কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে, ধরো অসুবিধাগুলো আমরা জেনে নিই। তাই আইসিটি, বর্তমানে যে আইসিটি ব্যবহার করা হচ্ছে, তো এটার প্রয়োজনীয়তা কি বা এটার সুবিধা কি? দেখো লেখা আছে এর যে প্রকৃতি, ধরো একটা বিষয় সম্পর্কে আমরা পড়ছি, ধরো আগ্নেয়গিরি বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, আমরা বইয়ের ছবিটা দেখিয়ে দিলাম, তাহলে কি কমপ্লিট হয়ে যাবে তার নলেজটা? কিন্তু না, সেটাকে একদম বাস্তবভাবে আমরা তখনই দেখাতে পারবো যখন ধরো আমরা কোনো ডিজিটাল কম্পিউটার ইউজ করছি, ডিজিটাল কোনো ভিডিও আমি দেখাচ্ছি তাদেরকে যে আগ্নেয়গিরি থেকে কিভাবে লাভা বেরিয়ে আসে বা ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়, তাহলে কি একেবারে অরিজিনাল যে জিনিসটা বা প্রকৃতি বা প্রতিচ্ছবিটা কিন্তু আমরা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে কিন্তু তুলে ধরতে পারি। দেখো এখানে লেখা আছে কি যে বিষয়ের যে প্রকৃতি সেটাকে সহজভাবে তুলে ধরতে পারি, আর কি প্রতিচ্ছবি খুব সহজভাবেই আমরা উপস্থাপিত করতে পারি, তার যে প্রকৃতি তার যে প্রতিচ্ছবি কি আমরা ইজিলি সেটাকে বাচ্চাদের সামনে নিয়ে আসতে পারি, ভিজুয়ালাইজ হয়। ওকে, আর কি না এখানে জটিল বিষয়গুলোকে সহজভাবে বোঝানো যায়। ধরো একটা পাঠ্যপুস্তকে যে নলেজটা থাকে, যে ইনফরমেশনটা থাকে, সেটা কিন্তু একটা বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তারা হয়তো চোখে দেখলো বা তারা শুনলো, শোনার পরে কিন্তু তাদের নলেজটা কমপ্লিট হয়, আর কি এটা খুব উপভোগ্য হয়, ক্লাসরুম খুব ইন্টারেস্টিং হয়, কেননা বাচ্চারা দেখতে খুব ভালোবাসবে কোনো হয়তো বিষয় সম্পর্কে বা প্রকৃতির কোনো কিছু একটা অডিও ভিডিও একটা চালিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে ক্লাসটাকে এনজয় করতে পারবে। ওকে, তো মোটামুটিভাবে এটাই সুবিধা। এবং অসুবিধা যদি বলে এই আইসিটির কি অসুবিধা, না উপযুক্ত প্রযুক্তি সমস্ত জায়গায় কিন্তু এখনো অবধি এই প্রযুক্তি পাঠানো সম্ভব হয়নি, যেগুলো গ্রামীণ স্কুল যেখানে রয়েছে সেখানে কিন্তু এখনো উপলব্ধ নয়, আর কি অর্থের যোগান, কেননা এই আইসিটি এই ধরনের ডিজিটাল ক্যামেরা বা কম্পিউটার প্রজেক্টর কিন্তু খুব মানে ব্যয় সাপেক্ষ, খুব খরচবহুল, তাই সমস্ত জায়গায় কিন্তু এতটা অর্থের যোগান দেওয়া সম্ভব নয়। এবং কি উপযুক্ত মানে যারা এগুলো চালাবে, একবার হয়তো এসে ফিটিংস করে দিয়ে গেল ঠিক আছে, কিন্তু তারপর যারা এগুলোকে পরিচালনা করবেন, যেসব শিক্ষকরা পরিচালনা করবেন, তাদের কিন্তু ট্রেনিংও দিতে হবে, সব সঠিক মানে এখানে বলবো যে যোগ্য যারা শিক্ষক, সেটা একাডেমিক দিক থেকে বলবো না, এই ধরনের প্রযুক্তির দিক থেকে কিন্তু সেরকম শিক্ষক কিন্তু অ্যাভেলেবেল নেই, তাদেরকে আলাদা করে কিন্তু ট্রেনিং দিতে হবে। তো মোটামুটিভাবে এটা সুবিধা এবং অসুবিধা গেল। তো আমার মনে হয় না শিক্ষণ উপকরণ থেকে তোমাদের আর বিশেষ কিছু পড়ার দরকার আছে, আমি যেগুলো তোমাদেরকে বললাম। দেখো প্রথমেই আমি তোমাদের এর আলাদা যে নামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি, উপকরণ কয় প্রকার, পাঠ্যপুস্তকের উপযোগিতা কি, শিক্ষা কার্যের উপাদান, পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, আইসিটি কি, এর টাইপস গুলো, এর সুবিধা অসুবিধা সমস্ত আমি আলোচনা করে দিয়েছি। এর বাইরে তোমাদের আর কিছু পড়ার দরকার নেই, এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, সো এখানে তোমাদের চ্যাপ্টার 7 কমপ্লিট হচ্ছে। চলো এবারে আমরা চ্যাপ্টার 8-এ চলে যাচ্ছি। তো চ্যাপ্টার 8 হচ্ছে তোমাদের রিমেডিয়াল টিচিং। দেখো আমাদের লাস্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রিমেডিয়াল টিচিং, বা যেটাকে কি বলা হয় সংশোধনীমূলক শিক্ষা বা প্রতিকারমূলক শিক্ষা যেটাকে বলা হয়। ওকে, চলো তাহলে শুরু করে দিই আমাদের ক্লাস। আর এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার, এরপরে মাইক্রো টিচিংটা রয়েছে, কিন্তু মাইক্রো টিচিংটা আমার মনে হয় না তোমাদের মানে আলাদা করে আমি করাচ্ছি না, এর আগে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি, তো সেখান থেকেই তোমরা কিন্তু মাইক্রো টিচিংটা দেখে নিও, আলাদা করে এখানে আমি ম্যারাথন ক্লাসে আর করাবো না। ওকে, চলো তাহলে শুরু করে দিই আমাদের লাস্ট চ্যাপ্টার, আমাদের চ্যাপ্টার নম্বর 8, সেটা হচ্ছে তোমাদের সংশোধনমূলক শিক্ষণ, যেটাকে কি বলা হয় প্রতিকারমূলক শিক্ষণ, ইংরেজি যেটাকে আমরা কি বলি রিমেডিয়াল টিচিং। তো বিষয়টা কি না, ক্লাসে শ্রেণীকক্ষে এমন কিছু শিক্ষার্থী থাকে তারা কি গড় মানের থেকে একটু পিছিয়ে থাকে, হয়তো সবাই যে গতিতে পড়ছে সেই গতিতে সে পড়তে পারছে না বা নিতে পারছে না, তো সেক্ষেত্রে কি হয় তার মানটা পিছিয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয় এমন একটা শিক্ষণ পদ্ধতি বা এমন একটা শিক্ষণ প্রণালী করা হয় যাতে কি হয় তার যে পিছিয়ে থাকা বা সে যে পিছিয়ে পড়েছে তাকে কি হয় অন্যদের সঙ্গে ব্যালেন্স করার জন্য একটা আলাদা করে পঠন পাঠনের ব্যবস্থা করা হয়। তো এটাকেই আমরা কি বলছি প্রতিকারমূলক শিক্ষা বা সংশোধনীমূলক শিক্ষা। তো এটাই এর মূল বিষয়, আলাদা করে এখানে সেরকম কোনো বিষয় মানে কঠিন কিছু বিষয় নাই, যেটা তোমাদের জানতে হবে যে এটা কাদের প্রয়োজন
বা কেন এটা হয়ে থাকে, বা সংশোধনীমূলক শিক্ষণ কাদের দরকার এবং শিক্ষকের কর্তব্য, এই দুটো থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসে, এর বাইরে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন আসে না। চলো তাহলে দেখে নি। দেখো পয়েন্টসগুলো আমি লিখে নিচ্ছি, খুব ছোট্ট এটা তোমাদের হবে, ক্লাসটা খুব বেশি বড় হবে না। দেখো কাদের জন্য প্রয়োজন, যাদের কি কম বোধ শক্তি রয়েছে, যাদের ধরো বোঝার ক্ষমতা, সেই বোঝার ক্ষমতাটা যাদের মধ্যে কম রয়েছে, এটা থেকে শিক্ষণের ক্ষেত্রে যাদের অনীহা রয়েছে, হয়তো পড়তে চাইছে না, ধরো এমন কোনো একটা পরিবেশ থেকে আসছে, সেই পরিবেশ হয়তো পড়ার পরিবেশ নয়, তাই সে নিতে পারছে না, তার পড়তে ইচ্ছে করছে না, সেখানে হয়তো বাড়ি থেকে সবসময় প্রেশার দেয় যে তুমি কাজ করো। এছাড়া কি না, ধীর গতির শিক্ষার্থী, কিছু কিছু শিক্ষার্থী হয় খুব স্লো মোশনে শেখে, মানে তার যে শেখার ক্ষমতাটা বা নেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা খুব কিন্তু আস্তে আস্তে হয়, ধীর গতিতে হয়। ওকে, আর কি যারা দীর্ঘ সময় মনোযোগ দিতে পারে না, দেখবে মনোযোগের ক্ষেত্রেও একটা কিন্তু সমস্যা হয়, যেটা শ্রবণের একটা বিশেষ সমস্যা। সবার ক্ষেত্রে কিন্তু মনোযোগ সমান থাকে না, হয়তো কেউ 5 মিনিট পড়লো, 5 মিনিট পড়ার পরে সে অন্য মনস্ক হয়ে গেল। তো অন্য মনস্কতা যাদের থাকে তাদেরও কিন্তু এই প্রতিকারমূলক শিক্ষার দরকার। আর কি শিক্ষণে একাগ্রতার অভাব, তাদের হয়তো কোনো জীবনে এম নেই বা টার্গেট নেই, ছোট শিশুর ক্ষেত্রে তো সেটা হয়ই না, তাই তাদের একাগ্রতা বিষয়টা কিন্তু সেরকম ভাবে দেখা যায় না। আর কি কার্যকরভাবে তথ্য বুঝতে ব্যর্থ, মানে বেসিক্যালি এটা বোধ শক্তির কথাই বলছে, তারা হয়তো বুঝতে পারছে না, কোনো রকম কোনো শিক্ষণের সমস্যা হচ্ছে, যে পদ্ধতিতে হয়তো পড়ানো হচ্ছে সেই পদ্ধতিটা হয়তো নিতে পারছে না, তথ্য গ্রহণ করতে পারছে না। আর কি সময় মতো যারা কাজ শেষ করতে পারে না, একই অ্যাক্টিভিটি হয়তো সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু কেউ হয়তো খুব স্পিডে করে নিল, কেউ হয়তো খুব আস্তে আস্তে করছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরও প্রতিকারমূলক শিক্ষণ দিতে হয়। এবং নিম্ন স্মৃতি সম্পন্ন, যাদের আইকিউ অনেকটা কম থাকে, তোমাদের আইকিউ চ্যাপ্টার আমি পড়িয়েছি, দেখে নিও অবশ্যই। তো যাদের নিম্ন গতি সম্পন্ন, তাদের বা নিম্ন স্মৃতি সম্পন্ন বলতে পারি, সেসব শিক্ষার্থীদের কিন্তু এই সংশোধনীমূলক শিক্ষা বা প্রতিকারমূলক শিক্ষা প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছো কোন কোন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই প্রতিকারমূলক শিক্ষণ আমরা দেবো, এবং এক্ষেত্রে শিক্ষকের কি কর্তব্য সেই বিষয় নিয়ে আলোচনা করবো। চলো প্রথমে যেটা বলবো, সহজ সরলভাবে বিষয়বস্তু উপস্থাপন। একটা শিক্ষক যখন পড়াবেন, যে মেথডে পড়াবেন, তিনি এমন কিছু বোম্বাস্টিক ওয়ার্ড ইউজ করবেন না যাতে সবাই বুঝতে না পারে, এমন কিছু সহজ সরলভাবে তার বিষয়বস্তু উপস্থাপন করবেন যাতে প্রত্যেকটা শিক্ষার্থী কি হয়, খুব ভালোভাবে বিষয়টাকে আয়ত্ত করতে পারে। আর কি না, যথাসম্ভব শিক্ষা উপকরণ, এমন কিছু উপকরণ তিনি ব্যবহার করবেন যে উপকরণগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে চ্যাপ্টারের জন্য যে মেটেরিয়ালস দরকার সেই মেটেরিয়ালসে তিনি ইউজ করবেন। এমনটা নয় যে কোনো একটা চ্যাপ্টার কিন্তু সেই রিলেটেড তিনি অন্য মেটেরিয়াল ইউজ করছেন। ওকে, আর কি অসুবিধার চিহ্নিতকরণ, তিনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের সময় দেবেন, প্রত্যেকের কাছে যাবেন, প্রত্যেকের থেকে বুঝবেন কার কোথায় কি সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা থেকে কিন্তু বোঝার চেষ্টা করবেন। আর কি আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে হয়তো কেউ হয়তো একটু পিছিয়ে পড়া, তো তাকে সবসময় বোঝাতে হবে, তাকে মনোবল দিতে হবে যে তুমিও কিন্তু সবার মতো পারবে, তুমি কিন্তু শিখতে পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তো প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে এবং সঠিক সময়ে কর্ম সম্পাদনে সাহায্য করা। ধরো হয়তো গ্রুপ অ্যাক্টিভিটি হচ্ছে, গ্রুপ অ্যাক্টিভিটিতে কোনো গ্রুপ হয়তো একটু পিছিয়ে গেল, তো তিনি সেই গ্রুপের কাছে গেলেন, তাদেরকে হয়তো কোনো ক্লু দিলেন, কোনো ট্রিক্স দিলেন কিভাবে সেই অ্যাক্টিভিটিটাকে ভালোভাবে সুসম্পন্ন করতে হবে। আর কি দৃষ্টান্ত দিয়ে বোঝানো, এমন তিনি মেথড ইউজ করবেন যেই মেথডে এক্সাম্পল, যেটা তোমাদের আরোহী পদ্ধতিতে পড়ানো হয়, এক্সাম্পল থেকে রুলসে যাবেন, সবসময় কি তিনি এক্সাম্পল দেবেন, সেই এক্সাম্পলটা যেন কি বাস্তবের সঙ্গে কিন্তু সম্পর্কিত হয়। তো মোটামুটি ভাবে এটাই হচ্ছে তোমাদের শিক্ষকের ভূমিকা প্রতিকারমূলক শিক্ষণের ক্ষেত্রে। দেখো এর বাইরে কিন্তু আর কোনো রকম কোনো প্রশ্ন আসে না, বেসিক্যালি কাদের জন্য প্রতিকারমূলক শিক্ষণ দরকার এবং একজন শিক্ষকের কি কর্তব্য এই শ্রেণীকক্ষে, এটাই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, এর বাইরে কিন্তু আর কোনো রকম কোনো প্রশ্ন আসে না। তো মোটামুটি ভাবে আমি তোমাদের চেষ্টা করেছি, আমি বলছি না যে খুব ভালোভাবে আমি করিয়েছি, তো আমি চেষ্টা করেছি যতটা তোমাদের রিমেডিয়াল টিচিং বলবো না, যে 8টা যে চ্যাপ্টার আমি তোমাদেরকে ম্যারাথন ক্লাসে করালাম, এর আগের পার্টে তোমাদের 5টা ভিডিও দিয়েছি, যারা এখনো অবধি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ফার্স্ট পার্টটা দেখে নিও, তারপর সেকেন্ড পার্টটা দেখো, বা আলাদা আলাদা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো কমেন্ট বক্সে আমাকে ফিডব্যাক কিন্তু জানিও, যে ম্যাডাম আমাদের ক্লাসটা ভালো কেমন লেগেছে, তোমরা এনজয় করেছো কিনা বা বুঝতে পেরেছো কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটাও তোমরা কিন্তু আমাকে জানাতে অবশ্যই ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ক্লাসে বলবো আর কি, কারণ এই পার্টটা তো তোমাদের শেষ হয়ে গেল, দুটো পার্টে আমি তোমাদের ম্যারাথন ক্লাস শেষ করেছি। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগামীকাল থেকে তোমাদের আমি ইংলিশের ম্যারাথন ক্লাস দেবো, চেষ্টা করব একটা ভিডিওতেই পুরো ইংলিশের ম্যারাথন কমপ্লিট করিয়ে দিতে। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো, এবং 24 তারিখে পরীক্ষা হবে, এটা কিন্তু মাথায় নিয়ে জানো তোমরা, মানে আগের দিনই কিন্তু বলে দিয়েছে যে 24 তারিখে পরীক্ষা হবে, তো কোনো রকম কোনো কিন্তু আর ডেট চেঞ্জ হবে না, আর 2-3টে দিন আছে, সেই 2-3টে দিন কিন্তু খুব ভালো করে কাজে লাগাও। ওকে, আজকের মতো এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।